শ্যামানুরাগার মধ্যে, শ্যামা চণ্ডালিকার মধ্যে আমাকে কতগুলো তোমরা বলে এটা ইন্টারঅ্যাক্টিভ অ্যাকশন আমরা না, মানে আমি তো বলবোই, তোমরাও বলবো যে দুটোর মধ্যে প্রথম কোন, মানে বলতে পারি এইখানে দুটো একরকম জিনিস, মানে শ্যামা আর চণ্ডালিকা দুটোর কমন সিমিলারিটি একরকম, না পাওয়া প্রেম বেশ, আর নারী। শ্যামাতে কি শুধুই নারী? অন্তরের রূপ যেটা ও না পাওয়া প্রেম বললো, সেটার মধ্যে কিছুটা এসে যাচ্ছে না, যে ধরো শ্যামা বজ্রসেনকে চেয়েছিল পাইনি, চণ্ডালিকা আনন্দকে চেয়েছিল পাইনি, এইটা তো না পাওয়া নৈতিক দিক থেকে ভুল ছিল, মানে নৈতিক দিক থেকে দুজনেই ভুল ছিল। এইবারে আর কোথায় মিল আছে বলো? বেশ, একজন তো একটা তোমার তার মার যে আধিদৈবিক যে ক্ষমতা সেটা শরণাপন্ন হয়েছিল, যে সে তার যেটাকে আমরা ইংরেজিতে ব্ল্যাক ম্যাজিক বলি, সম্মোহনী যে চর্চা করা সে করতো, এবং সেই ম্যাজিকের ফলে সে আনন্দকে নিয়ে এসেছিল। ঠিক, শ্যামা কি সেরকম কিছু করেছিল? বলিদান দিতে বাধ্য করেছিল। রবীন্দ্রনাথের শ্যামাকে উদ্যোগে তার যে নিশ্চিত মৃত্যুর দিকে ফেলে পাঠালো, তাতে কি সে খুব নিশ্চিন্ত হয়েছিল সে ব্যাপারে? তার কি কোনো রকম আমরা একটা অনুশোচনা কোথাও দেখেছিলাম? কি দেখছিলাম? থামলে থামলে ওরা ছেড়েতে ছেড়েতে দোষী ওদের মানে না। আবার সেই শ্যামাই কিছু যখন বজ্রসেন তাকে বলছে যে তুমি এরকম ভাবে আমাকে পেতে চেয়েছো, আদিতে ভাবে যে পাবিস না, জীবনে পাবি না শান্তি, তখন সেই শ্যামা কিন্তু তার ভেতরের একটা কিছু জোরে, তার প্রেমের জোরে বলছে তোমার কাছে দোষ করবে না, আমি তোমাকে ভালোবেসে তোমাকে বাঁচাতে চেষ্টা করেছিলাম, সেটা আমি তোমার প্রতি অন্যায় করিনি, দোষী আমি বিধাতার কাছে, বিধাতার পায়ে আমি দোষ করেছি, কেননা আমি একজনকে আমি তার নিশ্চিত মৃত্যুর দিকে ফেলে দিয়েছিলাম। তো সেই জন্য যদি আমার উপর কেউ রাগ করে, বিধাতা রাগ করে, তুমি বলবে তিনি আমাকে যা শাস্তি দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব। আর বজ্রসেনের কি হয়েছিল, আনন্দকে আমরা যে বুঝি এরপরে একটু পেছন দিকে যাব, তাই আমরা শুধু যেই শ্যামা যেই চণ্ডালিকা আমরা রবীন্দ্রনাথের বইয়ে, রবীন্দ্রনাথের নৃত্যনাট্যে দেখে অভ্যস্ত, তার মধ্যে আমরা কি দেখি, শেষে বজ্রসেন কিন্তু কি বলছে, কমিতে পারিলাম না যে অমনে মম দীনতা পাপি জনস্মরণ, মরিছে তাপে মরিছে লাজে আমারও ক্ষমা দীনতা পাপি জনস্মরণ। তার কিন্তু ভিতরে একটা কোথাও দুঃখ, বিয়ারে নিতে পারিনি দুঃখে প্রেমের আমি এনেছি, তার কিন্তু ভেতর থেকে সে শ্যামাকে ভালোবাসে, কিন্তু তার ন্যায় বোধ, নৈতিকতা তাকে বারণ করছে শ্যামাকে বরণ করে দিতে, তাই জন্য সে শ্যামাকে পরিত্যাগ করেছে। আর আনন্দ কি হয়েছে, রবীন্দ্রনাথের আনন্দ কিন্তু সবকিছুর ঊর্ধ্বে একজন মানুষ, তিনি প্রথম থেকে কিন্তু চণ্ডালিকার কাছে ধরা দেন। চণ্ডালিকা তাকে যখন মান মন্ত্র দিয়ে তাকে আহ্বান করে নিয়ে এসছে, তারপরে সে বলছে কোথায় সে সমুজ্জ্বল মূর্তি, এটা একদম দেখছি একদম তার সমস্ত উজ্জ্বল চলে গেছে, তার মধ্যে একটা মানে তাকে আমি যা দেখে ভালোবেসেছিলাম তার কিছুই তার মধ্যে নেই, এটা এই গন্ধ তার জন্য নয়, তাকে তার সেই উদ্যোগ, তার যে জায়গাটা, যে বসার যে যোগ্য যে সম্মানটা তাকেই দিতে হবে, আমি তাকে আমার কাছে নিয়ে আসতে পারি এইভাবে। কিন্তু আমরা সেখানে কিন্তু আনন্দকে কোথাও স্খলন দেখেছো কি?
মুহূর্তে সে জানতে পেরেছে যে শ্যামাটাকে কি উপায় তাকে বাঁচিয়েছে, সে তখনই কিন্তু তাকে প্রত্যাখ্যান করেছে। এবার একটু ফিরে যাই আমরা আরেকটা জিনিসের। তোমরা যেটা আমি বলছিলাম, আমি চাইছিলাম যে তোমরা কেউ আমাকে সেটা বলো। রবীন্দ্রনাথ এই দুটোই, শ্যামা এবং চন্দ্রালিকা, দুটোর কিন্তু সোর্স বুক, যেটা সোর্স বুক, সেটা কিন্তু সেম এক। তো বলতে পারবে সেটা বইটার নাম জানো? বৌদ্ধ জাতকের গল্প ঠিকই বলেছ। তো সেটা রবীন্দ্রনাথ কোথায় পেয়েছিলেন? রবীন্দ্রনাথ যখন কোথাও বেড়াতে যেতেন বা কোনো ভ্রমণে যেতেন, ওর সঙ্গে এক ট্রাম করবে, এক ট্রাম করবে, মানে কখন কোনটা পড়বে নিজেই জানতেন না। তাই একটি বই তার সঙ্গে সবসময় থাকে। বইটির নাম যদি না জানা থাকে, এইটা নাম সংস্কৃত বুদ্ধিস্ট টেলস অফ নেপাল। Sanskrit Buddhist Tales of Nepal. এটার কম্পাইলেশনটা, মানে সংকলনটা করেছিলেন, এই বইটার নাম জেনে রাখা দরকার, কেননা এই বইটার সোর্স কিন্তু শুধু যে শ্যামা আর চন্দ্রালিকার সোর্স তা কিন্তু নয়। অচলায়তন, শাকমোচন, কিছুটা অভিজ্ঞতন, তারপরে রবীন্দ্রনাথের আর একখানা কবিতা, মানে সামান্য প্রতি, মস্তক বিক্রয়, শ্রেষ্ঠ ভিক্ষা, পূজারিণী এবং পূজা, অবশ্যই এই সমস্ত এতগুলো জিনিসের কিন্তু সোর্স হচ্ছে এই একটা। সেজন্য এই বইটা যাদের ইন্টারেস্ট থাকবে, মানে এটা তো তোমাদের সিলেবাসে লাগবে না, কিন্তু এই বইটা আমার আছে, আমার অনেক ছাত্রছাত্রীরই আছে। এই বইটাতে খুব ইন্টারেস্টিং এই জন্যে, কেন বলছি, যে তোমরা যারা সিরিয়াসলি রবীন্দ্র চর্চা করছো, দেখবে যে রবীন্দ্রনাথ কোথায় কোথায় গল্পটার থেকে বেরিয়ে এসছে। গল্পটা নিয়েছেন ঠিকঠাক, কিন্তু কোথাও কোথাও বেরিয়ে এসছে। এবং বেরিয়ে আসার ফলে তাঁর এইসব গল্পগুলো কিন্তু বেসিক্যালি খুব স্থূল, খুব স্থূল গল্প। স্থূল বলতে কি মিন করছে, যে সেটা আসল গল্পে কিন্তু শ্যামা অন্তত স্বার্থপর এবং নিজেকে ঘিরে থাকতে ভালোবাসে, নিজের রূপকে ভালোবাসে, এবং তার জন্য সে তার কাম্যবস্তু পেতে সে চাইছে। এই কিন্তু শ্যামার গল্পটা আমি বলে বলছি। আর প্রকৃতিরও কিন্তু, প্রকৃতি কিন্তু কোনো আনন্দ, তার যে বৌদ্ধ ভিক্ষু হিসেবে, তার বৌদ্ধের কাছের একজন শিষ্য, তার যে মানে তার যে সত্য গুণের যে সে অধিকারী, বিশেষ বিশেষ গুণের, তার প্রতি সে এতটুকু আকৃষ্ট নয়। সে কিন্তু সুন্দর একজন চেহারার পুরুষ মানুষের। রবীন্দ্রনাথ কিভাবে তাকে বদল করেছে, তার মধ্যে ধরে তোমরা যদি জানতে চাও, তাহলে এই জাতকের যে বইটার নাম বললাম, তার মধ্যে বিভিন্ন অবদান বলে এক একটা চ্যাপ্টার আছে, তার তলায় অনেকগুলো গল্প আছে। তো শ্যামারটা হচ্ছে মহাবস্তু অবদান, মহাবস্তু অবদান, আর চন্দ্রালিকাটা হচ্ছে শার্দুল অবদান, শার্দুল কর্ণাবদান, শার্দুল কর্ণাবদান। এগুলো যদি লিখতে চাও লিখতে পারো, না লিখলেও ক্ষতি নেই। মানে এটা মাথায় রাখো যে এগুলো বিভিন্ন অবদানের আন্ডারে এই সব গল্পগুলো রয়েছে। আমি তোমাদের খুব ছোট করে কি তোমরা জানতে চাও যে আসল গল্পগুলো কিরকম ছিল? তাহলে তোমাদের রবীন্দ্রনাথের যে তার যে বিশালতা, তার যে প্রসারতা, তার যে প্রতিভা, তাহলে সেখানে যে উনি আসল গল্পগুলোকে কোথায় তুলে নিয়ে গেছে সেটা আরো ভালো বুঝতে পারবে। তাই জন্য আমি তোমাদের একটুখানি বলতে চাই। ধরো প্রথমে আমি চন্দ্রালিকার কথা। চন্দ্রালির নাম ছিল মাতঙ্গী। তার মেয়ে
তোমরা বাকিটা জানোই, সে তাকে কেউ ছোবে না, দলিত নিচু সমাজের নিচু বর্ণের একজন মেয়ে। এবারে সে কোনো একটা দিন দেখলো আনন্দকে, আনন্দ তখন কোথাও বিশ্রাম করেছিলেন, তিনি তার হাতে জল খেয়েছিলেন, কিন্তু সেটা খুব জল খাওয়াটা কিন্তু ওখানে একটু বড় করে দেখানো। আমি ইচ্ছে করে বইটা নিয়ে আসিনি আজকে, আমাদের তাহলে পড়ে শোনাতে পারতাম, কিছুটা আমি তোদের পড়ে শোনাবো। সেই ওকে দেখে এমন হলো যে চন্দ্রালিনী সে কিন্তু তার প্রেমে পড়ে গেল, এবং তার জন্য তার মাকে সে বললো, তার মা যেহেতু মায়া মন্ত্র জানতো, যে তুমি যে করেই হোক ওকে আমার কাছে এনে দাও। এরপর ওই সিনটা মনে করো, যেখানে জাগেনি, এখনো জাগেনি রসাতল বাসিনী নাকি যে করে নিয়ে আসছে, তখন বলছে ও মা মা ফিরিয়ে নে তোর মন্ত্র। কিন্তু এখানে কিন্তু ফিরিয়ে নিতে বলেন, আসল গল্প। আনন্দ কিন্তু তার সমস্ত যে দৈবিক ক্ষমতা, বুদ্ধদেব তাকে যে ক্ষমতা দিয়েছিলেন, সেই ক্ষমতা কিছুক্ষণের জন্য পরাস্ত হয়েছিল ওই কালো মায়াবী শক্তির কাছে। উনি কিন্তু সত্যি চণ্ডালিকার শয্যায় আসতে প্রস্তুত হয়ে উনি এসে গেছিলেন, এটা কিন্তু রবীন্দ্রনাথ একটা লিখি। এবং সেখানে এসে উনি যখন শয্যা গ্রহণ করেছেন, তখন তার মনে একটা অসম্ভব অনুশোচনা হয়, এবং তিনি গৌতম বুদ্ধকে স্মরণ করেন যে আমি কি করব। তখন এবার মনে রাখতে হবে, জাতকের গল্প মানে সেখানে গৌতম বুদ্ধকে দেখাতে হবে যে তার অনেক অলৌকিক ক্ষমতা ছিল। তখন গৌতম বুদ্ধ ওখান থেকে অনেক দূর থেকে, যেখানে তিনি ছিলেন, সেখান থেকে তার নিজস্ব মন্ত্র করে মায়াবিনী মায়ের মন্ত্রের উপরে তার মন্ত্র থাকলো, এবং আনন্দ সেই মায়া থেকে মুক্ত করে আনন্দ মুক্ত হয়ে চলে গেলেন। এবং তখন মেয়েটির মা মারাও গেলেন। কিন্তু আসল গল্প কি আছে, যে চণ্ডালিকা কিন্তু আনন্দকে ছাড়তে রাখল না। তখন ছেড়ে দিল, ঠিক আছে, কিন্তু মন থেকে ছেড়ে দেয়নি। সে গিয়ে বুদ্ধদেবের সাথে দেখা করল, দেখা করে বললো যে আমি ওকে বিয়ে করবো। তো তখন বুদ্ধদেব বললেন তুমি ওকে বিয়ে করবে, তোমাকে তো অনেক কিছু ছাড়তে হবে, তো অনেক কিছু উপোস করতে হবে, তোমাকে অনেক রকম নিয়ম ব্রত সব পালন করতে হবে, সাধারণ লোকের মতো তোমাকে তোমার চলবে না। তখন সে এতটাই ভালোবাসত, মানে সেটা ভালোবাসা না, সেটা জাস্ট একটা প্রবৃত্তি বলা মুশকিল, মানে একটা সম্ভব করার ইচ্ছে। তো সে তাকেই রাজি বললো আমি সব ছিল। তারপরে উনি বললেন, আবার এসে বললেন যে আমি ওকে আমি বিয়ে করতে চাই। তখন গৌতম বুদ্ধ বললেন আচ্ছা বেশ, তুমি ওকে বিয়ে করো, তার আগে তুমি একটা কাজ করো, তুমি মাথাটা কামিয়ে ফেলো আর তুমি শুধু দীর্ঘ অবস্থা। এইবারে সেইটা করার পর থেকে ওর মনের একটা পরিবর্তন দেখা। এবার ওর মনটা তখন বুদ্ধদেবের যে শিক্ষা, তার যে দর্শন, সেই দিকে আস্তে আস্তে আকৃষ্ট হয়ে, মানে বুদ্ধদেব একটা যেন একটা কৌশলে একজন সাধারণ মেয়ের যে প্রবৃত্তি, তার যে ইচ্ছা বা কামনা বাসনা, সেটাকে বদলে তাকে দীর্ঘনী বানিয়ে। তো মানে আনন্দের সঙ্গে গিয়ে স্বাভাবিকভাবে হবো না, সেটা দীর্ঘনী হয়ে গেছে, তার মন থেকে ওটা চলে গেছে। এই হচ্ছে গিয়ে চণ্ডালিকা। তাকে এটা এই জন্য বললাম যে তোমরা বুঝতে পারছো যে শেষটা কতটা আলাদা, ঠিক আছে। এবার শ্যামাতে বজ্রসেন ছিলেন তক্ষশিলার একজন অশ্ব বিক্রেতা। তক্ষশিলাতে উনি অশ্ব বিক্রি করতেন, ঘোড়া বিক্রি করতেন। উনি ঘোড়া টোড়া নিয়ে উনি যাচ্ছিলেন বৈশাখী। সেইখানে রাস্তায় ডাকাতদের হাতে পড়ে তার ঘোড়া টোড়া সব কেড়ে নেয়,
ওকে মারধর করে একটা জায়গায় ফেলে দিয়ে চলে যায়। এরপরে সেইখানে ওকে সেইখানকার লোকরা মানে প্রহরী ইত্যাদিরা টোটালরা ওকে চোর ভেবে ওকে ধরে। কিন্তু ওখানে কিন্তু কোনো রাজা ইন্দ্রমণির হার এনেছি সুবর্ণ দিক থেকে কিছু না। ওকে একজন পড়ে রয়েছে একটা বিদেশি যাদেরকে তার ক্ষত গায়ে ওরা ধরে নিলে নিশ্চয়ই কোনো বাজে লোক এখানে এসেছে, সেই করে তাকে তারা ধরে নিল। এবং তখনকার দিনে মানে কাউকে ধরলে কাউকে যদি মনে করে যে এই ঠিক মতো লোক না, তাকে তুমি ফাঁসি দিয়ে দাও বা তাকে বদ্ধভূমিতে নিয়ে দাও, এইটি। ইতিমধ্যে শ্যামা কে ছিলেন, তিনি নগরমন্ত্রী ছিলেন, তিনি কোর্টিজান যাকে বলে, আর অসামান্য সুন্দরী রাজার সিংহধন্যা। তিনি বজ্রসেনকে দেখতে পেলেন, দেখেই অত সুন্দর চেহারা দেখে তিনি তার প্রেমে পড়ে গেলেন। এবারে যখন শুনলেন যে বজ্রসেনকে মেরে ফেলা হবে, তখন ওর মনে হলো যে একজন অল্প বয়সী টিনেজার একটি ছেলে, বাচ্চা ছেলে কিন্তু টিনেজার, সে তাকে ভালোবাসে। তো শ্যামা তাকে কিছুতেই ঘাট থেকে নামাতে পারছিল না, তাকে রিফিউজ করার চেষ্টা করে সে ছাড়া পারত না। তখন ভাবলেন তাহলে এই ফাঁকে যদি ওকে মেরে ফেলা যায় তাহলে তো আমার মানে বজ্রসেনকে ছাড়িয়ে তো বলবো যে ওই চুরি করেছে বলে নিজের একটা আংটি, রাজার দেওয়া একটা আংটি ওকে দিয়ে এই অবধি শুনে তোমাদের কি মনে হচ্ছে শ্যামা সম্বন্ধে? শুধু সেলফিশ না, একটু নিষ্ঠুর, তাই তো? এই গল্পটা ব্যবহার হচ্ছে বলতে যে উপরে লেখা আছে why গৌতম বুদ্ধা left his wife যশোদা। আমরা যে গল্প জানি না, বুদ্ধদেব যখন চলে গেছিলেন উনি তো শিশুপুত্র এবং স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে গেছিলেন কপিলা বস্তুতে। তো এটার যেন উত্তরটা পাওয়া যাচ্ছে এই গল্পটা। এরপরে তো শ্যামা ওকে পাঠিয়ে দিলেন এবং জেনে শুনে পাঠিয়ে দিলেন, ওকে মারা হবে বলেই এবং বলেই দিলেন রক্ষীকে যে ওকে মেরে। সুতরাং ওই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। শ্যামা মনে করলেন যে তার ভালোবাসাটা এবার তার চরিতার্থতা পেয়ে গেল, উনি বজ্রসেনকে পেয়ে গেল। এবারে বজ্রসেন যে এইভাবে রিয়াক্ট করবে যেটা আমি বললেন। এবার যখন বজ্রসেনকে বললেন, এখানে কি হচ্ছে পদাঘাত বড় করেছে, শ্যামার যদি এটা করো যে বজ্রসেনকে পদাঘাত করে চলে। কিন্তু আসল গল্পে কি আছে, বজ্রসেনকে আকণ্ঠ মদ্যপান করে পড়িয়ে ওকে জলে ফেলে দিলেন। ভাবলেন যে ও মারা গেছে, বজ্রসেন ভাবলেন শ্যামা মারা গেছে, শ্যামা আসলে মারা যান। উনি ওই জলের মধ্যেই ওর শ্যামার যে মা ছিলেন তিনি এসে শ্যামাকে ওই জল থেকে তুলে তাকে চিকিৎসা করে তাকে আবার ঠিকঠাক করে দিলেন। কিন্তু তারপর শ্যামার মাথায় ঢুকে গেল যে বজ্রসেনকে যে করে হোক কেটে গেল। এরপরে তিনি খুঁজে একজন ভিক্ষুণীকে জোগাড় করলেন, তার কাছে শুনলেন যে বজ্রসেন কোথায়, তক্ষশিলা কোথায় থাকে এবং তিনি যে যুদ্ধের প্রতি অনুরক্ত। এবার তিনি খবর পাঠাতে লাগলেন যে আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আমার কাছে এসো। এইখানেই গল্পটা কিন্তু শেষ। গল্পটা কিন্তু বলা নেই যে ওদের মিলন হয়েছিল নাকি মিলন হয়নি, গল্পটা কিন্তু এখানে শেষ করা হয়েছে। বলে বলা হচ্ছে এই কারণে এই জন্মে বজ্রসেন হলে গৌতম বুদ্ধ আর শ্যামা হলে যশোদা। এই জন্যে বুদ্ধদেব তার স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে গেছে। এই হচ্ছে গল্পটা, খুব স্থূল গল্প, অত্যন্ত স্থূল গল্প। আর রবীন্দ্রনাথ এটাকে কি করলেন, তারা প্রথমে এই দুটোরই বলছি, তোমরা কি জানতে ব্যাকগ্রাউন্ডটা কি, প্রথমেই কি দুটো নৃত্যনাট্য লেখা হয়ে গেছিল কেউ বলতে পারবে? আচ্ছা, নৃত্যনাট্যগুলো কবে লেখা হয়েছিল আমাকে বলো। চণ্ডালিকা কবে লেখা হয়েছিল, কোনটা আগে লেখা হয়েছিল?
চব্বিশে শ্যামার অভিনয় হচ্ছে। আর তার আগে কোথায় শ্যামার কথা কি আমরা কোথাও জানতে পেরেছি? ভেরি গুড, খুব ভালো। কথাও কাহিনী কবে লেখা হয়েছিল জানো কি, বা কোথায় লেখা হয়েছিল? কথাও কাহিনী গল্পগুলো তোমরা তো নিশ্চয়ই যখন রবীন্দ্রনাথ পড়েছো সেলাই দেওয়ার কথা তোমরা জানো। উনি খুব ঘন ঘন সেলাই দেওয়া যেতে জমিদারি দেখতে, তখন সেখানে নানা রকম গল্প, বিশেষত এই বইটাতে এই অন্যদিকে অনেক কবিতা লিখেছেন, সব কিছু করছেন, সোনার কবি লিখেছেন, ছোট গল্প লিখেছেন, অনেক লিখেছেন, কিন্তু কথাও কাহিনী গল্পগুলো সব প্রায় এই বইটা থেকে নেওয়া, ম্যাক্সিমাম হচ্ছে বুদ্ধিস্ট স্টোরিজ। তখন উনি লেখেন পরিশোধ, রাজকোষ হতে চুরি ধরে আর্য, নহিলে নগরকাল রক্ষা নাহি মুন্ড রহিবে না দেবে। এই হচ্ছে শুরু কবিতা। এবার এই কবিতাটা উনি ফেলে রেখে দিয়েছিলেন অনেক বছর। এবারে চলে যাই চণ্ডালী। শ্যামাদা যখন লিখলেন এই যে পরিশোধ বললাম, পরিশোধ কবিতাটা, তখন তো শ্যামার নাম হয়নি, পরিশোধ। তারপরে যখন উনি চণ্ডালিকাটাও সেই সময় নিশ্চয়ই পড়েছেন, উনি বইটাই তো হাঁটতেন, উনি সময় বইটা বেশ মোটা, আমি এখনো পুরো বইটা পড়ে উঠতে পারিনি। সব গল্পগুলো তো ইন্টারেস্টিংও নয়, তো উনি নিশ্চয়ই ঘেঁটে ঘেঁটে পড়তেন। তারপরে 1932 সালে একটা কবিতা পাই, যেটাকে কিন্তু চণ্ডালিকার সোর্স কবিতা হিসেবে বলা নেই কোথাও। একটা জলপাত্র বলে বই আছে, যদি কারোর ইন্টারেস্ট থাকে, আমি একদমই জোর করছি না, যদি কারোর মনে থাকে দেখবে পরিশেষ কাব্যগ্রন্থে একটা জলপাত্র বলে একটা কবিতা আছে। তো তাতে আমি একবার তোমাদের দেখছি, একবার ছোট কবিতা, বেশি বড় নয়, তোমরা তাতে বলো, যদিও প্রথমটা বলা নেই, এটা আমি আমার নিজের মনে হয়েছে বলে আমি তোমাদের বলছি। যেই মুহূর্তে মনে হবে কি যে বোরিং লাগছে বলবে আমাকে, হ্যাঁ, তখন আমরা একটু শুনতে ভালো লাগছে কি? আমি তো তোমাদের কোনো কিছু শুনছি, বুঝতে পারছি না, মানে হ্যাঁ ঠিক আছে, মানে কিছু কি মনে হচ্ছে যে এটা শুনতে ভালো লাগছে, মানে ইন্টারেস্টিং লাগছে, জানাটা অনেক সময় আনন্দের জানা হয়, অনেক সময় জোর করে জানা হয়। কবিতাটা কেন বলছি তোমরা আমাকে বলো, যে এটা শুনে তোমরা কোনো জিনিস পাচ্ছ। কোথাও কিন্তু বলা নেই যে এটা চণ্ডালিকার সঙ্গে কোথাও মিল আছে, আমার যেটা শুনে মনে হচ্ছে সেই জন্য আমি পড়ে শোনাতে চাইছি। খুব বড় নয়, তোমাদের চণ্ডালিকার গল্পটা প্রত্যেকে জানো, জল দাও আমায় জল দাও, ক্ষমা করো প্রভু ক্ষমা করো মরে আমি চণ্ডালিকা করলাম। এই কবিতাটার নাম হচ্ছে জলপাত্র। প্রভু তুমি পূজনীয়, আমার কি জাত জানো তাহাকে জীবন নাম, তবুও সবার দ্বার ঠেলে কেন এলে কোন দুঃখে আমার সম্মুখে, ভরা ঘট লয়ে কাঁপে মাঠে পথে বাঁকে বাঁকে, তীব্র তীব্র করে আসিতেছিলেন ঘুরে আপনার ঘরে, চাহিলে তৃষ্ণার বাড়ি। আমি দীন নারী তোমারে করিব হেয়, সে কি মোর শ্রেয়, ঘটখানি নামাইয়া চরণে প্রণাম করে বলিলাম, অপরাধী করিও না, শুনিয়া আমার মুখে তুলিলে নয়ন বিশ্বজয়ী, হাসিয়া বলিলে হে মৃন্ময়ী, পূর্ণ যথা মৃত্তিকার এই ওষুধ ভরা শ্যামল কান্তিতে ধরা, সেই মতো তুমি লক্ষ্মী
সখীর আসন, তার কমল চরণ আছে চুরি, সুন্দরের কোনো জাত নেই, মুক্ত সে সদা নেই, মোর কথা শুনি, শতদল পঙ্কজে জাতি নেই কোনো। এই কথাটা কি মিল লাগছে চন্দ্রালিকার এর সঙ্গে আনন্দ কথার সঙ্গে? আনন্দ কি বলছেন? যে মানব আমি সেই মানব কন্যা, সেই বাড়ি তৃপ্ত বাড়ি যাহা তৃপ্ত করে বিশেষে, যাহা তাপিত শান্তের স্নিগ্ধ করে সেই তো তৃপ্ত করে। আর সে বলছে ক্ষমা করো প্রভু, ক্ষমা করো বলে আমি চন্দ্রালী ভূপের বাড়ি অসুস্থ। জায়গাটা বলতে গেল ওখানে ঘট নিয়ে আসছিল, একটা জায়গায় সে ঘর থেকে চলে যাচ্ছে, কিন্তু যে কনসেপ্টটা কিন্তু এক, এটাকে কোথাও সোর্স তুমি বলে বলা হয় না। তো এটা 1 বছর আগে 1932-এ এটা লেখা, 1932। এরপরে 1933-এ আমি আগে একটু চন্দ্রালিকার কথাটা বলে দিচ্ছি, যেহেতু চন্দ্রালিকা আগে লেখা সামাপদ। 1933-এ উনি লিখলেন, উনি চন্দ্রালিকা নৃত্যনাট্য কিন্তু তখনও লেখেন, তখন উনি লিখলেন চন্দ্রালিকা নামে একটি গদ্য নাট্য। পড়েছো কি তোমরা? গদ্য নাট্যটা পড়োনি, সেটা কিরকম আমি তোমাদের একটু ছোট্ট করে মানে দু একটা যে জিনিস পড়াচ্ছি, দেখবে যে এই গদ্য নাটকটা তুমি কত গানের লাইন নিয়েছে। এটা বলছি মানে এটা তো বললাম তোমাদের যে ষাটগুলি কর্ম অবদানের গল্প, চন্দ্রালিকার গল্পটা। গল্পের ঘটনাস্থল শ্রাবস্তী, প্রভু বুদ্ধ তখন অনাথ পিণ্ড, উনি একজন বৌদ্ধ ভিক্ষু, তার উদ্যানে উনি প্রবাস যাপন করছেন। ওর প্রিয় শিষ্য আনন্দ একদিন এক গৃহস্থের বাড়িতে আহার শেষ করে বিহারে ফেরবার সময় তৃষ্ণা বোধ করলে দেখতে পেলেন এক চন্ডালের কন্যা নাম প্রকৃতি কুয়ো থেকে জল দিচ্ছে। তার কাছ থেকে জল চাইলেন, সে দিল। তার রূপ দেখে মেয়েটি মুগ্ধ হল, তাকে বাবার অন্য উপায় না দেখে মায়ের কাছে সাহায্য চাইল। মা তার জাদুবিদ্যা জানত, আঙিনায় গোবর লেপে একটি বেদি প্রস্তুত করে সেখানে আগুন জ্বালবে এবং মন্ত্র উচ্চারণ করতে করতে একে একে 108টি অর্ক বলে একরকম ফুল সেই আগুনে পেল। আনন্দ সেই জাদুর শক্তি রোধ করতে পারলেন না। রাত্রে তার বাড়িতে এসে উপস্থিত হলেন। তিনি বেদির উপর আসন গ্রহণ করলেন, প্রকৃতি তার জন্য বিছানা বাঁধতে লাগলেন। আনন্দের মনে তখন পরিতাপ উপস্থিত হল, পরিত্রাণের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে কাঁদতে লাগলেন। ভগবান বুদ্ধ তার অলৌকিক শক্তিতে শিষ্যের অবস্থা জেনে একটি বৌদ্ধ মন্ত্র আবৃত্তি করলেন। সেই মন্ত্রের জোরে চন্ডালীর বশীকরণ বিদ্যা দুর্বল হয়ে গেল এবং আনন্দ মঠে ফিরে এলেন। এইটুকুই কিন্তু রবীন্দ্রনাথ লিখেছেন। আমি পরে যেটা বললাম, উনি বললেন আমি বিয়ে করতে চাই, তাকে আবার বেগুয়া ধরালেন, ওই পোর্শনগুলো রবীন্দ্রনাথ। তারপরে দেখো শুরু করছে যেটা আমি বললাম যে 1933-এ যেটা গদ্যনাট্য চিত্রাঙ্গদা, তাতে দেখো শুরু। এখানে কি প্রথম গানটা কি? চন্দ্রালিকা নৃত্যনাট্য নববর্ষতে রাতে হচ্ছে আমার মালা ফুলের জল, তারপরে দই চাই। এখানে কিন্তু উনি যখন চন্দ্রালিকাটা লিখেছিলেন শুধু কিন্তু মাকে আপনি, এখানে আর কোনো ক্যারেক্টার কিন্তু ছিল। দেখো এখানে কি বলছে, প্রকৃতি ও প্রকৃতি গেল কোথায়, জানি কি হলো মেয়েটার, ঘরে দেখতেই পাইনি, এই যে মা এখানেই আছে। এটা কেন বলছি দেখো, চন্দ্রালিকাতে কিন্তু আনন্দের অনেক পরে এন্ট্রিটা বানিয়েছে, আর এখানে দেখো কি বলছে, এই যে মা ও তলায়। আশ্চর্য করলি তুই, বেলা গেল দুপুর পেরিয়ে, কাঠ ফাটা রোদ, মাটি উঠেছে দেখে পা ফেলা যায় না। ঘরের জল কোন সকালে তোলা হয়ে গেছে, পাড়ার মেয়েরা সবাই জল নিয়ে গেল ঘরে। ওই দেখ ছোঁচ পেলে গরমে কাক ঢুকছে আমলকি গাছের ডালে, তুই বৈশাখের রোদ পোয়াচ্ছিস পিড়ি কাছে। হ্যাঁ পুরান কথা শুনেছি, উমা তপ করেছিলেন ঘর ছেড়ে বাইরে, রোদে পুড়ে। ওর কি তাই হলো? শুনেছিলেন এটা তপের কথা রয়েছে। হ্যাঁ মা তপ করেছি, অবাক করলে তুই অবাক করে দিবি আমায়, পুরাণের শুনি আমি তপ
এখানে আমার কথাটা বলে যে আমারই নাম জেনেছে ওটারই নাম জানিব হৃদয় না, দুটো তিনটে লাইন পেরিয়ে এসে আবার দুটো লাইন মা বলছে কিসের ডাক, এগুলো কিন্তু সব রোজে কিসের ডাক তোর কিসের ডাক, আমার মনের মধ্যে বাজিয়ে দিয়ে গেছে জল। গানটা জানো তোমরা? এটা কিন্তু সব রোজে আসছে। আমার মনের মধ্যে বাজিয়ে দিয়ে গেছে জল দাও জল দাও জল দাও। তখন মা কি বলছে? ওরা কপাল আমার কে বলেছে তোকে জল দাও, সে কি তোর আপন জাতের কেউ? হ্যাঁ গো মা, সেই কথাই তো বলে গেলেন তিনি, তিনি আমার আপন জাতের কেউ। তুমি চন্ডালী, সে যে মিথ্যা, সে যে মিথ্যা, সে যে দারুণ মিথ্যা। এখানে কি বলছে? মা কিসের ডাক? তোমার মনের মধ্যে বাজিয়ে দিয়ে গেছে জল দাও। ওরা কপাল, তোকে বলেছে জল দাও, কে শুনি? তোর আপন জাতের কেউ? তাই তো বললে তিনি আমার আপন জাতের। জাত লুকোসনি, বলেছিলি যে তুই চন্ডালী? হ্যাঁ বলেছিলি। তিনি বললেন মিথ্যে কথা। তিনি বললেন শ্রাবণের কালো দেখতে চন্ডাল নাম দিলেই বা কি, তাতে তার জাত বদলায় না, তার জলের খুঁজে না গুণ। তিনি বললেন নিন্দে করো না নিজেকে, আত্মনিন্দে পাপ, আত্মহত্যার চাইলে। তোমরা রিয়েলাইজ করতে পারছো এগুলো যে সব গানের মধ্যে এসে গেছে পরে। এইগুলো হচ্ছে রবীন্দ্রনাথের জিনিয়াস। এটা কিভাবে একবার তোমাদের মনে হয়ে গেছে এটা একটা প্রোজ নাটক ছিল, আসলে পুরোটা পড়ছি না, তোমরা যদি নিজেদের ইন্টারেস্টে কোনোদিন পড়ো পড়বে। তো তারপরে এই যে এখানটা বলছেন যে সেদিন রাজবাড়িতে মা বলছে যে হাসালি ওর নতুন জন্ম ঘটলো কবে? বলছে সেদিন রাজবাড়িতে বাজলো বেলা দুপুরের ঘন্টা, ঝাঁঝা করছে রোদ। মা মরা বাছুরটাকে নাওয়াচ্ছিল কুয়োর জলে। খুব সামনে এসে দাঁড়ালেন বৌদ্ধ ভিক্ষু, কিন্তু বসত তার বললেন জল দাও। প্রাণটা উঠলো চোখে, শিউরে উঠে প্রণাম করলেন পুরুষকে। ভোরবেলাকার আলো দিয়ে তৈরি তাঁর রূপ। বললেন আমি চন্ডালের মেয়ে, কুয়োর জল আমার অশুদ্ধ। বললেন যে মানুষ আমি, তুমিও সেই মানুষ। সব জলই তীর্থ জল, যা তাপিতকে স্নিগ্ধ করে, তৃপ্ত করে কৃষিত। প্রথম সুন্দর মায়ের কথা, প্রথম দিলুম এক মনুষ জল, যার মায়ের গুলোর এক কণানিতে কেঁপে উঠল। এইটা হচ্ছে যেটা মানে বলছি আমি, যে ধরো এটা 1933-এ লিখেছে। এরপরে 1938-এ গিয়ে উনি এইটাকে উনি ঠিক করলেন। উনি প্রথমে কি ঠিক হয়েছিল 1933-এ যখন উনি গদ্য নাটকটা লিখেছিলেন, তখন কিন্তু একদমই খুব আনইন্টারেস্টিং ভাবে এটাকে প্রেজেন্ট করার কথা হয়েছে। তাসের দেশ আর এটা একসঙ্গে দুটো ছয় ওরা তো নিশ্চয়ই একটু জানো তাসের দেশের ব্যাপারটা। তাসের দেশ আর চন্ডালিকা কিন্তু একদমই একসঙ্গে যায় না, কিন্তু একসঙ্গে উনি করবেন বলেছিলেন। কিভাবে করবেন? উনি ঠিক করেছিলেন যে যেহেতু এখানে মা আর মেয়ে, আমাদের ওখানে আরো অনেকগুলো ক্যারেক্টার আছে নৃত্যনাট্য চন্ডালিকাতে। দইওয়ালা আছে, পাড়ার মেয়েরা আছে, চুড়িওয়ালা আছে, তারপর যারা মাটিতে ডাক দিয়েছে করছে সেসব গ্রামের সব লোকেরা রয়েছে, আনন্দ নিজে আছে, বৌদ্ধ ভিক্ষুরা সব দল বেঁধে যায় তারা আছে, অনেক ক্যারেক্টার। আর এখানে হচ্ছে শুরু। তো এইটা আবার তোমাদের একটা মজার জিনিস বলে রাখি, শান্তিনিকেতনে যখন নাচ টাচ সব শুরু হয়, তখন একটা জন্য ধরো তোমাদের ইউনিভার্সিটি যখন একটা অনুষ্ঠান, তখন কি খালি দুজনকে নিতে হয়? তো অনেককে নিতে হয়, তাই না? তো রবীন্দ্রনাথের তো তাই ছিল। শান্তিনিকেতনে এতজন এই করোটা ঘুরতে গেছে, দেখো তো শরীর খারাপ লাগছে না ঘুরতে গেছে। তুমি একটু বাইরে গিয়ে জল খেয়ে আসবে। Continue.
তখন শান্তিনিকেতনে বিশ্বভারতীতে প্রচুর ছেলে মেয়ে, তাদের মধ্যে অনেকেই নাচ করে, অনেকেই গান করে। রবীন্দ্রনাথ একটা নতুন জিনিস যদি করেন, তাকে তো অনেকগুলো ক্যারেক্টার রাখতে হবে না, অনেক কিন্তু চান্স দিতে হবে। যা হয় যে কোনো জায়গাতেই তারা ইউনিভার্সিটিতে তাই হয়, কোনো গানের স্কুলের নাচের স্কুলে, সব জায়গায় একই ব্যাপার। তাই জন্য যখন প্রথম উনি ঠিক করেছিলেন, তখন ঠিক করেছিলেন যে ওর নাতনি, মেয়ের মেয়ে নন্দিতা দেবী খুব ভালো নাচেন, উনি করবেন প্রকৃতির পাঠটা করবেন, আর এই মার পাঠটা করবেন আরেকজন শ্রীমতী ঠাকুর, মানে সৌমেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, খুব ভালো নাচতেন, বাবা নাচতেন, এরা দুজন করবেন ঠিক হলো। আর বাকিটা কি হবে, যে নাটকটা রবীন্দ্রনাথ পুরোটা করবেন। এবার এটা যদি আমি ধরো আমি বলো বা এক্স ওয়াই জেড যে যদি একজন লোক পুরোটা বলে যায় আর শুধু নাচ গানের দুটো নাচ বা গানের সময় একটু বলে, তাহলে কিন্তু ভালো লাগবে না। রবীন্দ্রনাথ বললে ভালো লাগবে। আজকে যদি আমাদের কার কার নাম বলে দেবো, ধরো মানে ঠিক ঠিক মতন উদাহরণটা হবে না। ধরো উত্তম কুমার যদি বেঁচে থাকতেন, তিনি গুরুটা করতেন আর বাকিগুলো নাচ হতো, সেখানে আমি ঠিক জানি না লোকরা নিত কিনা, কিন্তু তখনকার দিনে রবীন্দ্রনাথ যদি কিছু পুরোটা করতেন, সেটা কিন্তু মানুষ গ্রহণ করত। তাই এইভাবে ঠিক হয়েছিল যে হবে, সেটা কিন্তু হয়েছিল, মানে সেটা খুব বেশি দিন ওই একবার দুবারই হয়েছিল। এরপর প্রতিমা দেবী রবীন্দ্রনাথের ছেলের পুত্রবধূ, উনি নাচের ব্যাপারে, নৃত্যনাট্যের ব্যাপারে উনি বিশ্বভারতীতে প্রচুর কাজ করেছেন, অনেক নাচ কাজ করেছেন। উনি বলেন যে এই গদ্য নাটকটার মধ্যে থেকে আমি কিছু কিছু জায়গা তুলে নিয়ে একদম নাচের মতো মানে কোনো পাঠটা, সেইটা তার ইচ্ছা প্রকাশ করার পর তখন রবীন্দ্রনাথ বললেন যে বেশ, তাহলে আমি এটাকে আবার নতুন করে নিই, নৃত্যাভিনয় হবে। কিভাবে হয়েছিল এটা তোমাদের হয়তো শুনতে ভালো লাগতে পারে। প্রথম দৃশ্য, সকালবেলায় গ্রামের ধারে হাট বসেছে, এটা মনে রাখো মিউজিক এবং তার সঙ্গে নাচ। ছেলেমেয়েরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, কোথাও মেয়েরা দোকানের কাছে দাঁড়িয়ে চুরি করছে, কোথাও পানের দোকানে পান খাচ্ছে, ছেলেরা একদিকে হাঁটুমা খেলছে, ওর ধারে গান উৎসব চলছে। সেই সময় সেখানে চণ্ডালিকা যায়, চণ্ডালিকা সেখানে নাচ করতে শুরু। তারপর চণ্ডালিকার মা সেখানে এসে সেখানে এই গানটা কেন বলতে চাইছি যে তার মেয়ে নাচ দেখছে এবং তার মা এসে তাকে বলছে কাছাকাছি কোথাও বসে দাও, আমি তোর অসুবিধা অনেক কিছু উত্তর পাবে না, মানে যেগুলো রবীন্দ্রনাথ করছেন তো প্রশ্ন করার কেউ নেই, যেটা আমাদের মনে হতে পারে যে হঠাৎ গিয়ে নাচতে শুরু করলো কেন, সেটা উত্তরটা হয়তো রবীন্দ্রনাথ নিজে দিতে পারবেন। হয়তো বলতেন যে আমার প্রশ্ন নাচের শুনছি না, এটা হতো, এটা কিন্তু হতো, সত্যি সত্যি হতো যে একটা নাচ কোথায়, তোমরা এই গল্পটা জানো কিনা জানি না, বাকি আমি রাখবো না গানটা জানো কি পারে না, বাকি আমি রাখবো না যখন শান্তিনিকেতনে প্রথম শুরু হয়, এই নাচটা খুব হিট নাচ, মানে যখনই নাচটা হতো তখন সবাই এটা দেখতো এবং সবসময় মানে সবাই আবদার করতে এই অনুষ্ঠানে একটু বাকি আমি রাখবো না। এবার যখন চিত্রাঙ্গদা হচ্ছে তখন সবাই বলে বাকি আমি রাখবো না, তো করতেই হবে। তখন রবীন্দ্রনাথ এখানে আমি বাকি আমি রাখবো না, কি করে ঢুকাবো না, ওই নাচটা লাগবে, ক্যান্ডি মণিপুরি সব রকম মিশান একটা নাচ আমাদের লাগবে। উনি বলে আচ্ছা না, চিত্রাঙ্গদার সঙ্গে ম্যাচ করবে এমন কিছু একটা গান ভাবতে হবে। এবার রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ, তুমি আমার এই একটু জানি
বুঝতে পেরেছো? মদনের সঙ্গে চিত্রাঙ্গদার সিন, মদনকে চিত্রাঙ্গদার ওর সঙ্গে সুন্দরী করে সেই সিনটাতে কি হলো, নাচটা কিন্তু যেহেতু সেম রিদম, যেহেতু চলন সেম, সেহেতু ওই নাচটাকে জাস্ট বেমালুম বসিয়ে দেওয়া হলো আমার এটা কিন্তু করতেন প্রায়। হঠাৎ একটাতে দেখলেন যে জামা কাপড় বদলানোর সময় পাওয়া যাচ্ছে, মানে কমে গেছে সময়টা, তার মধ্যে পেরে উঠবে না একটা গান। এইটা যিনি লিখছেন তার পক্ষে করা খুব সহজ, কিন্তু আমাদের পক্ষে তো না, মানে যেখানে কেন গ্রামের ধারে হাটে হঠাৎ মানে চন্দ্রালিকা গ্যালারি বা যেতে পারে, চুল কিনতে যেতেই পারে, কিন্তু তাকে হঠাৎ সবাই নাচতে বলতো কেন, তার মানে কি সে নাম করে নাচিয়েছিল? মানে এই প্রশ্নগুলো আমাদের মনে আসবে। এটার একমাত্র উত্তর হচ্ছে যে এটা একমাত্র রবীন্দ্রনাথই বলতে পারে, কেউ বলতে পারে। যেরকম ওই চন্দ্রালিকাতে আমি আমার ভূমিকা মনে হয়, এবার কোথায় যে কোন গান কখন কোথায় নিয়ে কখন, ওটা যদি দাসের দেশে দেখো, মানে প্রথম থেকে হিস্ট্রি যে কতবার গান বদলেছে, অবাক হয়ে যাবে যে নিজের সুবিধা মতো উনি গান বদলাতেন। যখন সকালবেলা আর করলেন এই গানটা, ওই তাড়াহুড়ো করে শিখে, তখন ওইরকম সব গায়করা ছিলেন বলে করে নিয়ে বিকেলবেলা প্রোগ্রাম করে বেরোচ্ছে। তো তোমরা হয়তো জানো যে ওই গানটা, আমি জানি না তোমরা জানো কিনা, ভেঙে মোর ঘরের চাবি ডাকঘর হচ্ছে একটা জায়গায় একটু সময় দরকার ছিল, তখন রবীন্দ্রনাথ বললেন যে একটা গান আমি লিখেছি, এটা করে দিই। এবার যাকে বলছেন তিনি বললেন আমি গাইতেই পারবো না, বুঝতে পারছো, ইন্টারভেলের একটা 10 মিনিটের সময়, তা বলছে এই গানটা গেয়ে দাও। তিনি বলছেন আমি কিছুতেই পারবো না, রবীন্দ্রনাথ নিজেই লিখেছি। তো এটা তো মানে ওর পক্ষে যেটা সম্ভব, আমাদের পক্ষে কিন্তু সেটা সম্ভব না। তো এই গল্পগুলো শুনতে মজা লাগে যে কিরকম ভাবে এক একটা জিনিস তৈরি হয়েছে। তারপরে আরেকটা তোমাদের একটু বলবো, যখন 1938 এবার মনে হলো ওদের যে চন্দ্রালিকাকে গানময় করে তুলতে ব্যস্ত হয়েছে, মনে হলো যে যেভাবে উনি করেছেন সেইভাবে আমার গানটা করলে চলবে না। তো তখন উনি আবার শুরু করলেন করতে। সেটা প্রথম হলো মানে পূর্ববঙ্গে প্রথম গানটা হয়েছিল, এটা নৃত্যনাট্যটা হয়েছিল, এটা হচ্ছে 1938। তারপরে 33-এ লেখা হলো গদ্যনাটক চন্দ্রালিকা, আর 38-এ লেখা হলো নৃত্যনাট্য চন্দ্রালিকা, যেটা আমরা পাই। আর অনেক বদলিয়ে, অথচ তোমরা যদি কেউ বাড়ি গিয়ে দেখো একবার গদ্যনাটকটা, পাশাপাশি যদি নৃত্যনাট্যটাকে মেলাও না, দেখবে যে কত কথা যেটা থেকে নেওয়া, শুধু সুরে বসানো। যে সেদিন বাজলো দুপুরের ঘন্টা, ঝাঁঝা করে রোদ, স্নান করাতে ছিলেন গোতলা, আমার বাছুর থেকে সামনে এসে দাঁড়ালেন বৌদ্ধ ভিক্ষু আমার, জল দাও জল দাও জল দাও। এই সেম কথা আমি একটু তোমাদের পড়ে শুনলাম। কিভাবে গদ্যটা কিন্তু দেখো, সত্যি যদি তুমি পড়ো এই জায়গাটা, আমি নৃত্যনাট্যটা থেকে করছি, আমি গানটা করছি না, ধরো আমি জানি না গানটা, মা তো বলছে যে এটা কি নতুন জন্ম নাকি, এই নতুন জন্ম, নতুন জন্ম। সেদিন বাজলো দুপুরের ঘন্টা, ঝাঁঝা করে রইল, স্নান করাতে ছিলেন কুয়োতলায় মা মারা বাছুর, সামনে এসে দাঁড়ালেন বৌদ্ধ ভিক্ষু আমার, বললেন জল। শিউরে উঠলো দেখো আমার, চমকে উঠলো প্রাণ। বল দেখি মা, সারা নগরে কি কোথাও নেই জল? কেন এলেন আমার কুয়োর ধারে? আমাকে দিলেন সহসা মানুষের তৃষ্ণা মেটানো সম্মান। এটা যদি কেউ ধরো সুরটা জানে না, সে যদি এমনি বলে, তাহলে কিন্তু এটা রসটা সে পাবে। এটাকে, এই যে রবীন্দ্রনাথের জিনিয়াস যেটা, সেটা হচ্ছে এটাকে যে উনি কিরকম একটা গদ্য কথকতার স্টাইলে। আর আরেকটা জিনিস সবসময় মনে রাখবে, তোমরা যখন নৃত্যনাট্য করো
এগুলো কিন্তু সব তালে নিশ্চয়ই তোমাদের সেটা করে দেওয়া হয় যে এগুলো যদি সমস্তটা তালে ফেলে স্বরলিপিতে যেভাবে আছে সেই কেউ থাকলে একবার ডেকে নিয়ে চলে যায়। আর কি কেউ আছে? কথা বলতে পারে। আমার বয়স হয়ে গেছে তো হাঁটতেই লাগে। একটুখানি প্রতিমা দেবীকে লেখা একটা চিঠি, যেটা যখন 1938-এ ঠিক করেছেন তখন উনি এটাকে করবেন নৃত্যনাট্য, তখন প্রথম প্রতিমা দেবী একটা লিখে লিখেছিলেন তার মধ্যে পিঠ টিপে গেছে মমতা সব ছিল, এগুলো রবীন্দ্রনাথ একদম পছন্দ করেন না, এগুলো চলবে। তখন উনি নিয়ে বললেন আমি এটাকে নৃত্যনাট্য বানাই বলে 11ই জানুয়ারি 1938 লিখছেন বৌমা আগামী অভিযানের জন্য চণ্ডালিকা তৈরি করাতে চান। আর বৌমা চণ্ডালিকার উপসর্গ আমার ঘাড়ে একদা চাপিয়েছেন, সকাল থেকে রাত্রি 9টা পর্যন্ত মাথা চলছে চরকার মতন। সমস্ত চণ্ডালিকার গদ্য অংশকে গানে রূপান্তরিত করতে হবে। শুনতে মনে হয় খুব ইজি, আমরা যেহেতু হাতের কাছে পাচ্ছি বলি, কিন্তু চিন্তা করে দেখো পুরোটাকে সুর দিয়ে কতটা গদ্যকে একটা গানের পুরো একটা নৃত্যনাট্যে পরিণত করাটা কতটা সহজ। কবে খালাস পাবো ঠিক করতে পারছি না, অতটা এখন চলুন সন্ধ্যাবেলা রিহার্সালের প্রদান দিতে হবে। 7ই মার্চের লেখার একটি চিঠিতে পাচ্ছি কিছুদিন থেকে সমস্ত চণ্ডালিকাকে গানময় করে তুলতে ব্যস্ত আছে। অ্যাকচুয়ালি সমস্ত চণ্ডালিকাকে গানময়, চিত্রাঙ্গদাতে যেরকম কিছু কিছু দেখবে আবৃত্তি আছে, কিন্তু চণ্ডালিকার সামান্য কিছু কোনো আবৃত্তি করতে হবে, কোনোটাই গান। একই দিনের আরেকটি চিঠিতে বলছে বৌমা এখানে বসন্ত উৎসবের জন্য ধরেছে সবাই, সেটা হবার কথা 16 তারিখে। শোনা গেল খুলনা থেকে ফিরতি যাত্রীদের সঙ্গে তুমিও এখানে দিন কাটিয়ে যাওয়ার সংকল্প করেছ, তাহলে তোমার সঙ্গে চণ্ডালিকা অভিনয়ে পরামর্শ করবার যথোচিত অবকাশ পাওয়া যাবে, কেননা তোমার অনুপস্থিতিতে চণ্ডালিকাকে অনেক কাটাকাটা করেছি। তোমার মঞ্জুরির অপেক্ষায় উনি মঞ্জুরির অপেক্ষায় থাকতেন না, কেউ বললেও উনি যেটা ভালো করতেন সেটাই উনি করতেন। তো সেই সময় পূর্ববঙ্গে নৃত্যনাট্যের অভিনয়ের জন্য আবার চিত্রাঙ্গদার মহড়াও চলছিল, তার সঙ্গে আবার নতুন তৈরি করা চণ্ডালিকা নৃত্যনাট্যের মহড়াও চলছিল। আর যতক্ষণ না উনি গানগুলো প্রথমে লিখতে উনি কিন্তু হতেন না, মানে শেষ হতেন সঙ্গে সঙ্গে নাচ করতেন, এবং যখন এই নাচ মানে যদি বলতেন যে কালকের মধ্যেই নাচ করতে হবে, তো ওইগুলো দেখে সেই সময় মেইন নাচের কম্পোজার ছিলেন ম্যাক্সিমাম। ওইগুলো করে ওকে দেখানো হবে, উনি তোমরা নিজেরা কি জানো যে রবীন্দ্রনাথ নাচতেন? জানো। উনি নাচের কিন্তু শিক্ষা হচ্ছে খালি ওয়েস্টার্ন ডান্স। যখন উনি 17 বছর বয়সে প্রথম ইংল্যান্ড গেছিলেন তখন ওনার বল ডান্সের কিছু জানতেন, উনি লাভসের ইত্যাদি জানতেন, কিন্তু তারপরে উনি মেনলি কোরিওগ্রাফির উপর নির্ভর করে উনি গান নাচগুলো করাতেন। বা ইভেন মানে বলছি সাবযুগের সময় সখী আকারে একেলা ঘরে উনি কিন্তু কমলিকাকে দেখিয়ে দিয়েছেন কীভাবে করতে হবে, কোন কথায় কীরকম হাত করতে হবে, কোন গানে কতখানি পায়ে এগোবে, কতখানি হাত এগোবে, কোথায় পুরো স্টেজটাকে কভার করবে, কোথায় একটা জায়গায় দাঁড়িয়ে পুরো হাত দিয়ে দেখাবে, এই সমস্ত কিন্তু উনি বলে। ফলে এই যে কেউ নাচছে ভীষণ ভালো নাচ জানে বলে সে নাচ শিখিয়ে দিলে বলে হ্যাঁ কিন্তু হয়ে গেছে না, ওকে দেখাবে, উনি বলবেন হ্যাঁ হয়েছে, তারপরে সেটা ও স্বীকৃতি পেলে তখন সেটা হতো আর। তো তিনি না দেখালে খুব ব্যস্ত হতেন, কেন উনি মনে করতেন সবাই ভালো হয়েছে। তো যাই হোক, কলকাতায় 18ই মার্চ থেকে, এটা 1938-এ করা হয়েছে, 18ই মার্চ থেকে 20শে মার্চ পর্যন্ত চণ্ডালিকা অভিনয় হয়। অসুস্থ শরীরের জন্য কলকাতার ডাক্তাররা গুরুদেবকে অভিনয়ের সময় কলকাতা যেতে বারণ করেছিলেন বলে তিনি শান্তি কিন্তু থাকতে পারেননি। কাউকে কিচ্ছু না বলে 19 তাকে একদিন উনি 19শে মার্চ রাত্রিবেলা চলে এসেছিলেন। মানে 18 থেকে
তো কুড়ি 3 দিন হওয়ার কথা ছিল, উনি প্রথম দিন আসেননি, তারপর চুপচাপ কাউকে না বলে কাউকে একটা ধরে নিয়ে চলে এসেছিলেন 19 তখন কিন্তু ডাক্তার পারমিশন দেন। এবং উনি 19শে মার্চ রাত্রিবেলা কলকাতায় এসে শ্যামা, তখন শ্যামা কিন্তু পরিষদ, শ্যামা ও চন্দ্রালিকার অভিনয় দেয় দেখুন, এবং সুভাষচন্দ্র এরপর চন্দ্রালিকা অভিনীত হয় 1939 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের সিংহশীল সদনে ত্রিপুরা মহারাজের জন্য। তারপরে আবার 9-10 ফেব্রুয়ারি হয় কলকাতা শ্রীরঙ্গমঞ্চে। এইগুলো বলবার কারণ হচ্ছে যে চন্দ্রালিকা যে তখন বেশ ঘন ঘন হয়েছে সেটা বলবার জন্য। আর 1940-এ তখন যারা যারা করেছিলেন তাদের অনেক, আমার সৌভাগ্য এদের অনেককে আমি চিন্তা যারা করেছিলেন, প্রকৃতি নন্দিতা কৃপলানি করেছিলেন, মা মৃণালিনী সারাভাই করেছিলেন, বৌদ্ধবিক্ষ পেলুনায়ার, শহীদের মধ্যে যারা করেছিলেন তাদের সবাইকে করেছিলেন। তাই 1940টা এই জন্য বলছি, 17ই ফেব্রুয়ারি 1940-এর 17ই ফেব্রুয়ারি চন্দ্রালিকা অভিনীত হয়েছিল শান্তিনিকেতনে। কেউ বলতে পারবে কাকে দেখাবার জন্য? চন্দ্রালিকা কার মনের মতো জিনিস? চন্দ্রালিকা কোন, মানে রবীন্দ্রনাথ কি আনন্দ আর প্রকৃতির প্রেমটা দেখাতে চেয়েছেন বেশি, না আনটাচেবিলিটি দেখাতে চেয়েছেন? কোনটা বেশি? অস্পৃশ্যতা। তাহলে বলো অস্পৃশ্যতার সঙ্গে আমরা কার নামটাকে ভাবি? গান্ধী। সেই 1940-এ গান্ধীজি শান্তিনিকেতনে ওই চন্দ্রালিকার অভিনয়টা দেখেছে এবং দেখে খুব খুশি হয়েছে। রবীন্দ্রনাথ স্বাভাবিকভাবে তাকে খুব খুশি হয়েছিলেন যে মহাত্মাজি দেখেছিলেন এবং ভালো। এটা হচ্ছে মোটামুটি চন্দ্রালিকার হিস্ট্রি। এরপরে আমি শ্যামারিতে যাচ্ছি, আবার জিজ্ঞেস করছি, যদি বলো যে ভালো লাগছে না তাহলে কিন্তু অন্য রকম ভাবে আবার তোমার ভালো লাগছে মানে সবার ভালো লাগছে কি? আচ্ছা, আর একটা জিনিস একটুখানি বলে দেবো, সেটা হচ্ছে যে চন্দ্রালিকা গদ্যনাট্য যেসব গান আছে সেইগুলো কিন্তু সবগুলো চন্দ্রালিকা নৃত্যনাট্যই নেই। সেটা কি জানো তোমরা? ধরো যে আমাদের দিয়েছে ডাক আছে চন্দ্রালিকা নৃত্যনাট্য, তোমরা করেছো? চন্দ্রালিকা নৃত্যনাট্য করেছো? আচ্ছা, যাই হোক। আচ্ছা, বলে দাও জল এই গানটা আছে জানো? তারপরে চোখে আমার কৃষ্ণা আছে, ফুল বলে ধন্য আমি আছে। আমি এগুলো কিন্তু গদ্য নাটক থেকে বলছি। যেটা নেই, নৃত্যনাট্য চন্দ্রালিকায় নেই, কিন্তু গদ্য নাটক চন্দ্রালিকায় আছে, সেটা ওগো তোমার চক্ষু দিয়ে নীলেশ সত্য কৃষ্ণ। গানটা তোমরা আলাদাভাবে জানো হয়তো অনেকে, এটা কিন্তু গদ্য নাট্য চন্দ্রালিকার গান, ওগো তোমার চক্ষু দিয়ে নীলেশ সত্য কৃষ্ণ। আরেকটা গান খুব মানে পপুলার গান, আমাদের সময় খুবই পপুলার ছিল, সেটা গদ্য নাটক চন্দ্রালিকার গান কিন্তু নৃত্যনাট্যে নেই, সেটা হচ্ছে ডাকবো না ডাকবো না। গানটা জানো কি? ডাকবো না ডাকবো না, তারপরে আমি তারেই জানি যেজন আমায় যেজন আপন জানে তারেই জানি। এটাও কিন্তু গদ্য নাটক চন্দ্রালিকায় আছে, কিন্তু তোমার নৃত্যনাট্যে নেই। তারপরে হৃদয় মন্দির ডমরু, এটা চন্দ্রালিকার মানে গদ্য নাটক চন্দ্রালিকায় আছে, কিন্তু নৃত্যনাট্য। আরেকটা, হে মহাদুঃখ হে রুদ্র হে ভয়ঙ্কর, আমি তোমারই মাটির কন্যা জননী বসুন্ধরা,
কিন্তু গদ্য চণ্ডালিকা, এটা তো চণ্ডালিকা নৃত্যনাট্য। তোমরা কখনো কিন্তু মানে তোমরা গদ্য চণ্ডালিকাও করতে পারো, সুন্দর মানে খুব সুন্দর সুন্দর গান আছে, আমি করিয়েছি একবার, বেশ ভালো হয়েছিল। আচ্ছা, তারপরে আমি তোমার মানে কলকা ছাড়া মমরুদ্ধ মুকুল দলে এসে, এটা খুব সুন্দর, খুব আনকমন গানটা, খুব সুন্দর গান। মমরুদ্ধ মুকুল দলে এসো, এটা চণ্ডালিকায় নিয়ে। আর আরেকটা গান, সেটা খুবই কমন গান, সেটা হচ্ছে পথের শেষ কোথায়, কি আছে শেষ। এগুলো হচ্ছে সমস্ত চণ্ডালিকা, গদ্য চণ্ডালিকার গান, নৃত্যনাট্য চণ্ডালিকায়। তাহলে আমরা চণ্ডালিকা সম্বন্ধে মোটামুটি একটা, তোমরা ইন জেনারেল একটা আইডিয়া পেলে যে চণ্ডালিকাটা কি। এবারে আমি তোমাদের শ্যামাটা, শ্যামার গল্পটা তো তোমাদের আমি প্রথমেই বললাম, সেটা একটুখানি আঁকিবাজি করবো বলে নিয়ে এসেছিল। এটা আমারই লেখা, তাই সেটা করলে কোনো দোষ হবে না, করবো না, মানে তোমাকে সেটা বললাম যে গল্পটা মনে পড়েছে কি কি বলেছিলাম, তা ভুলে গেছি। যে মানে একটু আগেই বলেছি, বজ্রসেন তক্ষশিলার একজন অশ্ববিক্রেতা ছিল, সে এসে বারাণসীর মেলায় যাচ্ছিল ঘোড়া বিক্রি করতে, রাস্তাটাকে চোরেরা ধরে তার সব কিছু কেড়ে করে নিয়ে তাকে ফেলে দিয়েছিল। তারপরে তাকে ধরে সেই রাজ্যের প্রহরীরা ওকে বধ করতে নিয়ে যাচ্ছিল। আর শ্যামা যেহেতু বড় নারী বারাণসী, সে ওকে দেখে তার মুগ্ধ হয়ে গিয়ে তাকে বরণ করতে চেয়েছিল। এবং তার জন্যে, আচ্ছা এখানে আরেকটা কথা, এই যে উত্তীয় নামটা আমি ওই শ্যামার বজ্রসেনের উপাখ্যানটা খুঁজে কোথাও পেলাম। শুধু বলা হচ্ছে যে শ্যামাকে একজন টিনেজার, একটু অল্প বয়সী টিনেজার ছেলে ভালোবাসে, তাকে শ্যামা ভালোবাসে। উত্তীয় নামটা তাই বোঝায়। তারপরে হয় না পেছন থেকে বিব্লিওগ্রাফিতে সব নামটা বলে দেওয়া থাকে, কিছু কিছু থেকে উত্তীয় নামটা, তখন এটা আরেকটা গল্পে উত্তীয় বলে আরেকজনের কথা রয়েছে, সেটা এই গল্প নয়। মানে তার মানে কি, রবীন্দ্রনাথের উত্তীয় নামটা কোনটা আমাদের পছন্দ হয়েছে, উনি সেই নামটা নিয়ে কিনে বলছেন। এইটাই বলছি যে রবীন্দ্রনাথের মনটা কিভাবে চলতে হয় তার একটা আইডিয়া পাবে সেটা। তো যাই হোক, এখানে এরকম বলছে কি, শোনো, মানে এটা খুব শুনলে মনে হয় যে বাপরে বাপ, শ্যামা মানে কি ধরনের মানুষ আছে। সে বলছে যে সে পুরুষটির প্রতি আসক্ত হয়ে পড়লো এবং তার এক সহচরীকে অনুরোধ করলো যে যে কোনোভাবেই তাকে উদ্ধার করতে হবে। তারপরে হাতকদের ওই প্রহরীদের প্রচুর পরিমাণ অর্থে, মানে একদম ঘুষ দেওয়া যাবে বলে প্রচুর পরিমাণ অর্থে বশীভূত করে সে বজ্রসেনকে মুক্ত করল এবং শ্যামার প্রতি অনুরক্ত এক দৈনিক পুত্রের উপর রাজদণ্ড প্রয়োগে প্ররোচিত করতে সক্ষম হল। আর শেষোক্ত এখানে দেখো কেউ কি বলছে, মধুর মরণে পূর্ণ করিয়া সখিয়া যাব প্রাণ চঞ্চল। সে কিন্তু জেনে যাচ্ছে যে শ্যামাকে ভালোবাসে, কেন তারে ধরিবারে পরিপর জানে অকারণ, কারণ নেই। এটা শ্যামা তাকে কোনোভাবেই বলেনি যে শ্যামা তাকে ভালোবাসে। এখানে কি শেষোক্ত ব্যক্তি, মানে আসল গল্পটা, শেষোক্ত ব্যক্তি তার ভাগ্য না জেনে বদ্ধভূমির দিকে অগ্রসর হলো এবং ঘাতকদের দ্বারা দিন কর্মিত। তার মানে কি, তারপরে তো বললাম যে মানে শ্যামা বজ্রসেনকে ভালোবাসত, কিন্তু বজ্রসেন ওকে প্রচুর পরিমাণে মদ্যপান করিয়ে শ্বাসরুদ্ধ করে জলে ডুবিয়ে দিয়েছিল। তারপরে তাকে ওই অবস্থায় রেখে চলে গেছিল। তবে শ্যামার মা তাকে বাঁচান। আর সুস্থ হয়ে শ্যামার প্রথম কাজ হলো তক্ষশিলার এক ভিক্ষুণীকে খুঁজে বের করা, যার মারফত সে আবার বজ্রসেনকে আহ্বান জানালো তার প্রেমানের উপানে ধরা দেওয়ার জন্য। কিন্তু তারপরে আর কি হলো বলেন। আর সেটা তোমাদের বললাম যে শ্যামা হচ্ছেন বুদ্ধদেব গৌতম বুদ্ধর পত্নী যশোধরা, আর বজ্রসেন হচ্ছে আরেক জন্মে, মানে এখনকার জন্মে গৌতম বুদ্ধদেবের পক্ষে অগৌরবজনক এই স্কুলে নিষ্ঠুর কাহিনী রবীন্দ্রনাথের কবি প্রতিভার নৈপুণ্যে মনস্তাত্ত্বিক ঘাত প্রতিঘাত পূর্ণ একটি ট্র্যাজিক প্রেম কথা দাঁড়িয়েছে। তিনি 1937-এ এই কবিতা অবলম্বনে পরিষদ নৃত্যনাট্য। মনে রাখতে হবে যে প্রথম তোমরা কবিতার কথা বলে কথাও কাহিনী
তাকে একটা নৃত্যনাট্যের একটা রূপ দিল। তাকেও কিন্তু অনেক নৃত্যনাট্য পরিষদ নৃত্যনাট্য করেছো কি এখানে হয়েছে তখন পরিষদে আমি 2 বছর আগে পরিষদ আর শ্যামা মিলিয়ে আমি করেছি চিরবিরহের সাথে। অনেকগুলো গান আছে পরিষদে যেগুলো শ্যামাকে যেরকম এবার ভাসিয়ে দিতে হবে আমার এগুলো, তারপরে চরণ ঘুরিতে দিয়েও আমার প্রথম গানটা যেরকম এখন কেন সময় না অনেকগুলো গান গেছিল। তারপরে আরো গান আছে এবার ভাসিয়ে দিতে হবে না চরণ ঘুরিতে। তারপরে 1939-এ শ্যামা রচনা করলেন। তারপরে 1938-এ পরিষদ, 1899-তে পরিষদ কবিতা, এটা তোমরা নোট করতে পারো। 1899-তে পরিষদ কবিতা, 1937-এ পরিষদ নৃত্যনাট্য, আর 1939-এ শ্যামা নৃত্যনাট্য। এবং তোমরা হয়তো এটা জানো হয়তো জানো না যে শ্যামা নৃত্যনাট্যকে শ্রেষ্ঠ নৃত্যনাট্য বলেছে। মতো 3টে নৃত্যনাট্য তো, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা। তার মধ্যে শ্যামাকে উনি বলেছেন এটা আমার উৎকৃষ্টতম নৃত্যনাট্য। আগের ছোট বয়সের গুলো বাল্মীকি বা কালবিবা, মায়ার খেলা, এগুলো তো নৃত্যনাট্য না, এগুলো গীতিনাট্য। এই 3টে হচ্ছে। এখানে আমি কতগুলো বিশ্লেষণ করেছি, তোমাদের হয়তো ভালো লাগতে পারে। দেখো, শ্রেষ্ঠীপুত্র উক্তিও মানে রবীন্দ্রনাথের কলমে শ্রেষ্ঠীপুত্র উক্তিও জেনে শুনে মৃত্যুবরণ করেছে। তার কাছে শ্যামা হচ্ছে মায়া বন বিহারিণী বলি। তার যে মায়া, যে বোধ তার নিজের মনের মধ্যে, এটা কোনোদিন ফুলফিল হবে না, সত্যিকারের হবে না। তাই সে মনের মধ্যেই সে কল্পনা করছে যে তার মনের মধ্যে যে বলি হচ্ছে মায়া। আর তার অন্তরের প্রশ্ন, কেন তাদের পরিবারের পরিকর, সে নিজেই উত্তর দেয় অকারণ। আর প্রেমের নিষ্ফল পরিণাম স্বরূপ সে সফল মৃত্যুকে আনন্দে গ্রহণ করেছে। কেন কেউ বলছে, মধুর মরণে পূর্ণ করিয়া ছুটিয়া যাব প্রাণ স্মরণে। এমন নয় যে সে না জেনে গিয়ে হঠাৎ দুটো হয়ে গেল। যারে জানো নাই, যারে জানো নাই, তার গোপন ব্যাখ্যার নীরব রাত্রি ও কাজে অবসান। তার মনে হয়েছে যে তার যে না পাওয়ার যে বেদনা, সেটার থেকে তার যাকে ভালোবাসে তার জন্য প্রাণ দেওয়াটা আরো ভালো তার কাছে মনে হয়েছে। অল্প বয়স তো। বজ্রসেনের দ্বিধাও কবি নতুনভাবে চিত্রিত করেছেন। শ্যামাকে সে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার অন্তরায় উত্তীয় মৃত্যু। শ্যামাকে আঘাত ও বর্জনের পর সে যে অনুশোচনা অনুভব করেছে, তাতে তার চরিত্রটি ট্র্যাজিক মহত্ব লাভ করেছে। শ্যামা তাকে শেষবারের মতো প্রণাম করে চলে যাওয়ার পর বজ্রসেন তার নিজের ক্ষমাহীনতাকে স্বীকার করেছে। তখন কিন্তু আর শ্যামাকে সে কোনো দোষী খাওয়ায় একদম শেষ গানটা, প্রিয়ারে নিতে পারিনি বুকে, প্রেমেরে আমি হেরেছি, পাপিরে দিতে শাস্তি শুধু পাপেরে নিতে। এটা কিন্তু আমাদের ধর্মীয় অনুশাসনও রয়েছে যে আমরা পাপকে যেন ঘৃণা করি, পাপীকে যেন ঘৃণা করি। মানে পাপী সেই পাপের উপরে ওঠার ক্ষমতা আছে, তাকে সেটা আমরা দিতে পারি, যে যাতে সেই পাপ সে আমার ক্ষমা করে। জানি তো তুমি ক্ষমিবে না, ঈশ্বরকে বলছে, যে অভাগিনী পাপের ভারে চরণী তপবিনতা। সে তো নিজের অপরাধে নিজেই অপরাধী হয়ে সে একেবারে তোমার পায়ের কাছে সে লুটিয়ে রয়েছে, জানে তার কখনো ভালো হবে না। তুমি তাকে হয়তো বা কখনো ক্ষমা করবে, কিন্তু যে আমি যে ক্ষমা করতে পারলাম না, এই ক্ষমাহীনতা, তুমি দোষকে ক্ষমা করবে কিন্তু ক্ষমাহীনতাকে তুমি ক্ষমা করতে পারবে না। কমিবে না আমার ক্ষমাহীনতা পাপী জনস্মরণ। প্রেম ও পাপ বোধ, বিচার ও ক্ষমার মধ্যে বজ্রসেনের চরিত্র দোষমান। আমরা তার জন্য দুঃখ অনুভব করি। একান্তই রবীন্দ্রনাথের সৃষ্টি। এগুলো তোমাদের বলার কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথ কোথায় কোথায় মূল গল্পটা থেকে, মূল আখ্যানগুলো থেকে তার সৃষ্টিকে অনেক করে খুঁজে রেখেছে। মানে দুটোর মধ্যে কোনো তুলনাই নেই। শ্যামার ধর্ম অধর্ম বিবর্জিত প্রেমের সর্বস্বভাব রবীন্দ্রনাথ তৈরি করে। বজ্রসেনের মুক্তির জন্য সে উদ্যোগে মৃত্যুর মুখে ছেড়ে দিতে দ্বিধা করে না।
কিন্তু সুপ্ত বিবেকের কারণায় সে কিন্তু বলে ওঠে, থামড়ে থামড়ে তোরা ছেড়ে দে, দোষীও যে নয় নয়, মিথ্যা মিথ্যা সবই আমারই ছলনা হচ্ছে। আবার যার প্রেমে শ্যামা নিজের নীতি ধর্মকে, তার নৈতিকতাকে, মরালিটিকে বাদ দিয়েছে, তাকে পেয়েছে পেয়েছে, কিন্তু তাকেই আবার হারিয়েছে, তার সেই সর্বহারা প্রেমিকা হৃদয়ের প্রতি আমাদের চিত্ত আকৃষ্ট হয় যখন সে বলে, তোমার কাছে দোষ করি না, দোষী আমি বিধাতার পায়ে, তিনি করিবেন রোষ সহিবেন সবে, তুমি যদি না করো দয়া সবে না। এই মর্মন্তুদ ঘটনার পর শ্যামা ও বজ্রসেনের থাকল কঠিন বেদনার তাপস দমে, যাও চিরবিরহের সাধনা। এটা কিন্তু শ্যামাকে লাস্ট গান করতে হইতে পারে। এখানে কিন্তু তোমার যদি পরিষদ দেখো, পরিষদে দেখবে লাস্ট হচ্ছে কঠিন, এটা যদি সুরটা পাওয়া যায়, কঠিন বিরহের তাপস লাস্ট। আর শান্তিনিকেতনে তোমাকে যেটা বললাম যে প্রথমে পরিষদ হয়েছিল 1934-এ, তারপরে 38-এ, এখানে তারপরে 39-এ, 38-এ পরিষদ বড় করে হয়েছিল। সেই সময় মানে খুব বেশি করতে গিয়ে, তোমরা মল্লিকা সারাভাইয়ের নাম সকলেই জানো। মল্লিকা সারাভাইয়ের মা ছিলেন মৃণালিনী সারাভাই। উনি তখন করতেন শান্তিনিকেতনে, ভালো নাচতেন। উনি তখন মেয়েদের বইগুলো করতেন ভালো করে। আর রবীন্দ্রনাথের নামটি নন্দিতা কৃপলানি করে, সেই সময় নন্দিতা গাঙ্গুলি, উনি করতেন। তাছাড়া ওদের একটা সেট যারা তখন সে সময় ভালো নাচতেন, তারা সকলে নাচতেন। তারপরে একটুখানি বলি যে সেই সময় যখন শ্যামা হচ্ছে, তখন অনেক রকমের নাচের এক্সপেরিমেন্ট করা হয়েছে। যে একটা রয়েছে না কথা, যে শান্তিনিকেতনে কোনোদিন কালকাতার ব্যবহার নাই, শুধুই কথাকালি মণিপুরি, সামান্য সামান্য ভারতনাট্যম, তা কিন্তু নয়। রবীন্দ্রনাথের আমলেই কিন্তু এই উক্তিও যিনি করেছিলেন আশা ওঝা বলেও কিন্তু কথা করেছেন। আর ক্যান্ডি তখন শান্তিদের ঘোষ শিখে এসছেন, ক্যান্ডি শিখে এসছেন, বালিনিজ, জাভানিজ, এই সমস্ত নাচ শিখে এসছেন। এই সব কিছুর সমন্বয়। তাছাড়া শান্তিদের ঘোষ আবার তোমার রায় বেশে সব বাংলা ফোক যে সমস্ত নাচ, তার থেকেও সমস্ত স্টেপস ব্যবহার এইভাবে এগুলো গড়ে উঠেছিল। তারপরে আবার 1940-এ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইংল্যান্ডের রবীন্দ্রনাথকে ডিলিট দেওয়া হয়েছিল। তো রবীন্দ্রনাথ তখন তো যেতে পারেনি, ইংল্যান্ডে আসতে পারেনি, তখন অনেক বয়স হয়ে গেছে, শরীর ভালো ছিল না। তখন শিল্প সদনে সেই জন্য একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে রবীন্দ্রনাথের জীবিতকালে ওই লাস্ট 1940-এ শ্যামা হচ্ছিল। এই দুটো হচ্ছে মোটামুটি শ্যামা চন্দ্রালিকার ব্যাকগ্রাউন্ডগুলো, গল্পগুলো, এগুলো প্রথম পর্বার ইতিহাস, এগুলো তোমাদের আমি মোটামুটি ডিটেলে বললাম। আর যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে বলো, আর বাকি সময়টা আজকে আমি আরো আধ ঘন্টার মতো করতে পারবো। তোমরা বলো যে কি করতে চাও, কি গান বলো। প্রচন্ড সর্দি হয়েছে। ওটা চন্দ্রিকা, ওটা হচ্ছে তোমার বৈদ্য। আমি পড়িয়েছিলাম, আবার একদিন না করে আবার অন্য কোনো গান কিভাবে রাখতে হয়। তোমরা লিখে নিয়েছিলে আমাদের মহাবস্তু অবদান থেকে নেওয়া, মহাবস্তু অবদানের একটা গল্প থেকে নেওয়া। বলো কোন জায়গাটা লিখতে পারো। ডক্টর রাজেন্দ্রলাল মিত্র। এশিয়াটিক সোসাইটির নাম শুনেছো? উনি হচ্ছেন এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় প্রেসিডেন্ট, ডক্টর রাজেন্দ্রলাল। ওটা পাওয়া যায় কোনখানটা তোমরা শিখতে চাও? কোনখানটা
শ্যামার যে প্রথম গান যদি করি তখন বলছে যে শ্যামার প্রথম নাচা পড়া সেজে দেয় নাই দেয় নাই যারে আমি আপনাদের সুবিধে যাই কোথা সেজে আছে সংকল্পনে প্রতিদিন শপথ দিচ্ছে যারা তাকে সুন্দর দেখতেই হবে তার প্রমাণ শ্যামা যাকে দেখলে আকৃষ্ট হবে যাকে মনে হবে যে তিনি তার করতে পারবেন সেরকম রবীন্দ্রনাথ কিন্তু সেখানে নিয়েছেন আমি করেন কিন্তু তারপরে যখন দেখেছেন তখন বলছেন মহেন্দ্র উন্নত দর্শক কাজে বাহ্যিক রূপটাও তাকে আকৃষ্ট করেছে কিন্তু প্রকৃতিকে আকৃষ্ট করেছে বাহ্যিক রূপ তো বটে তার আগে যে তাকে মানুষের সম্মান মিলেছে হ্যাঁ এখানে শুধু প্রকৃতির মানে আনন্দ রূপ দেখে দেবে এখানে তফাৎ আছে বলো প্রশ্নটা জানো তো হেবি রই তোমরা বড় অনেক চড়াবে না বিমান বাজাচ্ছে জানো তো এটা তোমরা কোন স্কেলে করো আমার সাথে তোমাদের সঙ্গে মিলবে না আমার প্রচুর বয়স কিন্তু এই বিরোধীটা আমি চড়াতে পারবো না আমাকে ফলসে করতে হবে তোমরা করো আমি বাজিয়ে দিচ্ছি বাজেট তুমি জানো সবাই যদি বাজেট তুমি শিখতে চাও সেটা শিখে দিতে পারি ওটা তো আমি কি করে ধরো এই করে নাটকের গান গাইতে কি করে নাটকের গান গাইতে সেটা নাটকে আমাদের আচ্ছা ধরো ঠিক আছে প্রহরী ও প্রহরী থেকে দেখছি একদম কোন অপরূপ স্বর্গের আলো কি কোনগুলো বলো অনেকগুলো আছে সিলেবাসে বই আছে ওগুলো সাথে করা হচ্ছে পূর্ণাঙ্গ মানে এই দুটো হতে হবে আমি নিয়ে আসছি না আমাকে এইটাই করতে যেগুলো মানে এমনি মুখস্থ আছে এগুলো মানে সেরকম তুমি শেখাতে চাই ঠিক আছে ম্যাম তাহলে মানে এর মধ্যে মুখস্থ আছে আমার